জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, প্রোগ্রাম অনার্স তৃতীয় বর্ষ, কোর্স কোড 231607। কোর্সের নাম আধুনিক ইউরোপের ইতিহাস। লেকচার নম্বর 9। লেকচারের শিরোনাম প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 18 এবং বলশেভিক বিপ্লব 1917। আমি ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক, এমসি কলেজ, সিলেট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম বিশ্বযুদ্ধের উদ্ভব একটি সামগ্রিক যুদ্ধ। 20 শতকের প্রারম্ভে গোটা পৃথিবী একটি ভয়ানক যুদ্ধে জড়িয়ে পড়ে। পৃথিবীর সকল জাতি ও দেশ কম বেশি এ যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়। ইতিপূর্বে কোনো যুদ্ধেই বিশ্বের মানুষ এত সম্পৃক্ত ও ক্ষতিগ্রস্ত হয়নি। এ যুদ্ধের লেলিহান শিখা প্রায় 4 বছর ধরে জলে, স্থলে, আকাশে চলছিল। এজন্য ব্যাপক সময় যুদ্ধের কৌশল ও ক্ষয়ক্ষতির দিক দিয়ে বিচার করে ঐতিহাসিকগণ একে প্রথম বিশ্বযুদ্ধ বলে অভিহিত করেছেন। সুতরাং 1914 থেকে 18 পর্যন্ত সময়কালে একটি সামরিক যুদ্ধে লিপ্ত ছিল পৃথিবী। প্রথম বিশ্বযুদ্ধের শুরু 28 জুলাই 1914 সার্বিয়াতে। প্রথম বিশ্বযুদ্ধের সমাপন 19 নভেম্বর 1918 যুদ্ধবিরতি। শান্তি সম্মেলন প্যারিস 19 নভেম্বর 1918। সন্ধি 28 জুন 1919 ভার্সাই, ফ্রান্সে। কৌশল প্রথমবারের মতো আকাশপথে যুদ্ধ বিমান এবং জলপথে সাবমেরিনের ব্যবহার হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম বিশ্বযুদ্ধের পূর্ববর্তী 40 বছরের ইউরোপীয় রাজনীতির একটি পর্যালোচনা যদি করে দেখি, তাহলে পয়েন্ট আকারে এখানে কয়েকটি জিনিস আসতেছে। সেটি হলো এই: শান্তির আড়ালে সামরিক প্রস্তুতির যুগ চলছে। ইউরোপের রাজনীতিতে বার্লিন ও রোমের গুরুত্ব বাড়ছে। আত্মরক্ষার জন্য মৈত্রী চুক্তির উদ্ভব হয়। ট্রিপল অ্যালায়েন্স ও ট্রিপল ইন্টেন্টেন্ট গঠন। তারপর 1900 থেকে নয়া সাম্রাজ্যবাদ প্রতিযোগিতা, জার্মানদের দাবি গোটা পৃথিবী আমার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা আলোচনা করব প্রথম বিশ্বযুদ্ধের কারণ কি। প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলো সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে প্রথমত আমরা দেখব প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলোকে আমরা পরোক্ষ ও প্রত্যক্ষ এই দুই ভাগে ভাগ করতে পারি। পরোক্ষ কারণগুলোর মধ্যে ছিল জাতীয়তাবাদ, অতিরিক্ত জাতীয়তাবাদ, উগ্র জাতীয়তাবাদ। পরোক্ষ কারণের মধ্যে 2 নম্বর পয়েন্ট সামরিকবাদ। পরোক্ষ পয়েন্টের মধ্যে 3 নম্বর পয়েন্ট অর্থনৈতিক প্রতিযোগিতা। প্রথম বিশ্বযুদ্ধে প্রত্যক্ষ কারণের মধ্যে ছিল অস্ট্রিয়ার যুবরাজ হত্যাকাণ্ড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জেনে নিব, যেহেতু পয়েন্টগুলি বললাম, জাতীয়তাবাদ কি। ইউরোপীয় জাতিগুলির মধ্যে জাতীয়তাবাদ প্রবণতা লক্ষ্য করা যায়। ইউরোপে আলোচ্য সময়ে জাতীয়তাবাদের 2টি ধারণা বিদ্যমান ছিল। একটি অতৃপ্ত জাতীয়তাবাদ, অপরটি উগ্র জাতীয়তাবাদ। দুটি ছিল নেতিবাচক ধারণা।
অতৃপ্ত জাতীয়তাবাদ। একথা ঠিক যে আধুনিক জাতীয়তাবাদের উদ্ভব ও বিকাশ ঘটে প্রথম ইউরোপেই, বিশেষ করে ফরাসি বিপ্লবের সময়ে এবং পরবর্তীতে নেপোলিয়নের শাসনামলে। তারপর 1815 থেকে 1871 সালে রক্ষণশীল রাজনীতির সঙ্গে জাতীয়তাবাদের দ্বন্দ্ব চলে। এরই ফলে সূত্রপাত ঘটে 1830 ও 1848 সালের দুটি বিপ্লব। 1871 সালে জাতীয়তাবাদের ভিত্তিতে উদ্ভব ঘটে আধুনিক জার্মানি ও ইতালির দুটি দেশের মধ্যে। জার্মানি তৃপ্ত দেশ বলি মনে হয়। কোন অঞ্চল দখল বেদখল নিয়ে জার্মানির আক্ষেপ ছিল না। আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা ওটো ফন বিসমার্ক ঘোষণা করেন জার্মানি একটি তৃপ্ত দেশ, কিন্তু ফ্রান্সের ক্ষেত্রে ছিল বিপরীত ধারা। 1871 সালে জার্মানি ফ্রান্সকে পরাজিত করে, ফলে আলসেস ও লুরেন নামক দুটি স্থান ফ্রান্সের হাতছাড়া হয়ে যায়। অথচ নেপোলিয়ন বোনাপার্টের সময় গোটা জার্মানি ফ্রান্সের দখলে ছিল। আজ সে দেশের কিছু স্থান জার্মানি দখলে থাকবে তা ফ্রান্স বলতে পারেনি। ফ্রান্সের প্রতিহিংসা মনোভাব ফ্রান্স জার্মানির মধ্যে তীব্র শত্রুতা সৃষ্টি করে। ফ্রান্স সেই প্রতিশোধ নিয়েছিল জার্মানির বিরুদ্ধে। ফ্রান্স ত্রিশক্তি জোট গড়ে তোলে। এই যুদ্ধে ফ্রান্স ইংল্যান্ড ও রাশিয়াকে যুক্ত করে। 1918 সালে যুদ্ধ শেষে দেখা যায় ফ্রান্সের প্যারিসে শান্তি চুক্তি এবং ফ্রান্সের ভার্সাই শহরে জার্মানিকে অপমানজনক নিঃশর্ত ভার্সাই চুক্তি চাপিয়ে দেওয়া হয়। আবার ইতালীয় জাতীয়তাবাদে তৃপ্ত ছিল না। ফ্রান্সের ন্যায় ইতালির মধ্যেও অতৃপ্ত জাতীয়তাবাদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল। ইতালি মনে করত আড্রিয়াটিক সাগর তীরবর্তী অঞ্চল ন্যায্যত ইতালির প্রাপ্য, ফলে অস্ট্রিয়ার সঙ্গে ইতালির বিরোধ চলছিল। বলকান অঞ্চলের আরেকটি দেশ ছিল সার্বিয়া, দক্ষিণ পূর্ব ইউরোপের। এ দেশটির দাবি ছিল বসনিয়া ও হার্জেগোভিনার উপর। এ অঞ্চলটি অস্ট্রিয়া 1878 বার্লিন চুক্তিতে দখল করে নিলে সার্বিয়া ক্ষুব্ধ হয়। তার অতৃপ্ত বাসনা সবসময় তাড়িয়ে বেড়ায়। বলা বাহুল্য, এ অঞ্চলে 1914 সালে অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড নিহত হন এবং অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে শুরু হয়ে যায় বিশ্বযুদ্ধের দামামা। এদিকে দক্ষিণ পূর্ব ইউরোপের বুলগেরিয়া, রোমানিয়া, গ্রিস অতৃপ্ত জাতীয়তাবাদের যাতনায় ভুগছিল। গ্রিস তুরস্ক সাম্রাজ্য থেকে সিসিলি ও ক্রিট দ্বীপ ফিরে পাবার উগ্র বাসনায় লিপ্ত ছিল। ইতিহাসে এরূপ বাসনাকে একটি মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও সংকট বলা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা আলোচনা করব উগ্র জাতীয়তাবাদ সম্পর্কে। জাতীয়তাবাদের আদর্শের বিপরীত ধারা হলো উগ্র জাতীয়তাবাদ। উগ্র জাতীয়তাবাদ একটি গোষ্ঠীর মানসিক সমস্যা, একটি জাতিগোষ্ঠীর মানসিক সমস্যা। এরূপ অহমিকাপূর্ণ জাতীয়তাবাদ সৃষ্টি হয়েছিল জার্মানদের মধ্যে। 1880-90 পর্বে জার্মানি শিল্প বাণিজ্যে ব্যাপক সমৃদ্ধি লাভ করে। বিজ্ঞানে নব নব উদ্ভাবন সৃষ্টি করে জার্মানিরা। আবিষ্কারের পাশাপাশি যাত্রা বিমানও তাদের পেয়ে বসে। জার্মানরা নিজেকে টিউটনিক সভ্যতার দাবিদার মনে করে। এরূপ উগ্র জাতীয়তাবাদের প্রবর্তক সম্রাট দ্বিতীয় কাইজার। জার্মান সেনাপতি ফন মুলার বলেন, সবটাই আমার, নয়তো কিছুই না। প্যান জার্মানি মতবাদ শক্তিশালী হয়ে ওঠে। জার্মানির অসহিষ্ণু জাতীয়তাবাদ বিশ্বযুদ্ধকে প্রভাবিত করে। এ ধারণা নিয়ে জার্মানি নিকট প্রাচ্য, মধ্যপ্রাচ্যে আগ্রাসন বৃদ্ধি করে। ফলে রাশিয়া, ইংল্যান্ডের সঙ্গে জার্মানির দ্বন্দ্ব শুরু হয়। জার্মানির এই প্রাচ্য নীতিকে ড্র্যান্স নেক অস্টেন বলা হয়। ফলে বলকান অঞ্চলে সংঘাত বৃদ্ধি পায়।
এ সার্বিক দিক বিবেচনা করে বলা যায় 19 শতকে উসমানীয় সাম্রাজ্য তুরস্ককে যদি 19 শতকের ইউরোপের রুগ্ন মানুষ বলা হয়, তাহলে 20 শতকের গোড়ায় ইউরোপকে বলা হয় উগ্র জাতীয়তাবাদের রোগাক্রান্ত মহাদেশ। এদিকে দূরপ্রাচ্যের পূর্ব এশিয়ার দেশ জাপানও উগ্র জাতীয়তাবাদের উগ্র ধারণা নিয়ে তার অঞ্চলের কোরিয়া, ইন্দোনেশিয়ার উপর আগ্রাসী নীতি পরিচালনা করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব সামরিকবাদ, জার্মানদের স্লিফেন পরিকল্পনা। উগ্র জাতীয়তাবাদের নগ্ন উপহার হলো সামরিকবাদ। বলা হয়ে থাকে 1781 থেকে 1914 পর্যন্ত সময়কাল ছিল শান্তির আড়ালে যুদ্ধের প্রস্তুতি। কারণ এ সময় বৃহৎ কোনো যুদ্ধ হয়নি বটে, কিন্তু ইউরোপীয় রাষ্ট্রগুলো যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল। বিশেষ করে যুদ্ধ বাঁধলে নিজেদের আত্মরক্ষার জন্য এ সময় গঠিত হয় বিভিন্ন সামরিক জোট, যেমন ট্রিপল অ্যালায়েন্স, ট্রিপল এন্টেন্ট। সুতরাং সামরিকবাদ বলতে এখানে আগ্রাসী ভয়ঙ্কর সামরিক নীতি গ্রহণকে বোঝায়, যার অর্থ হলো সামরিক যুগ গঠন ছাড়াও শক্তিশালী সামরিক বিমান ও নৌবাহিনী গঠনের প্রতিযোগিতার মহড়া দেয়া। তা কিভাবে হয়েছিল সমাধান দেখা যাক। প্রথমে আসে জার্মানি ইতালির প্রস্তুতির প্রসঙ্গে। 1871 সালে দুটি দেশ জাতীয়তাবাদের ভিত্তিতে স্বাধীন হয়। অতঃপর মধ্য ইউরোপের দেশ জার্মানি বিশাল এক সেনাবাহিনী গড়ে তোলে। জার্মানির দেখাদেখি ইতালিও শক্তিশালী সামরিক বাহিনী গঠনে মনোযোগ দেয়। আর পূর্ব ইউরোপে রাশিয়া তার শক্তি অব্যাহত রাখে। পশ্চিম ইউরোপে ফ্রান্স তার অস্ত্রভান্ডার গড়ে তুলে জার্মানিকে প্রতিহত করার জন্য। সঙ্গে সমান্তালে অগ্রসর হয় চরম সাম্রাজ্যবাদী দেশ ইংল্যান্ড। সামরিকবাদে নিহিত ছিল অপরের সন্দেহ, ঘৃণা এবং সাম্রাজ্য বিস্তারের সীমাহীন লোভ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা আলোচনা করব স্লিফেন পরিকল্পনা সম্পর্কে। 1905 সালে জার্মানি যুদ্ধের বিষয় মনে করে বিখ্যাত স্লিফেন পরিকল্পনা নিয়েছিল। জার্মানির সামরিক নেতাদের ধারণা ছিল ডানের শত্রু ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দ্রুত 6 সপ্তাহের মধ্যে ফ্রান্সকে ধ্বংস করে বামের শত্রু রাশিয়ার দিকে সর্বশক্তি নিয়োগ করবে। এরূপ পরিকল্পনার জনক ছিলেন স্লিফেন। 20 শতকের শুরুতেই জার্মানি বিশাল ও আধুনিক নৌবাহিনী গঠন করে। উদ্দেশ্য ছিল পৃথিবীর জলভাগে ব্রিটিশ নৌ আধিপত্যের স্থানটি দখল করা। 1900 সালে জার্মানির একটি ঘোষণা হুঁশিয়ারি থেকে তার উদ্দেশ্য স্পষ্ট হয়। জার্মান সরকারের মূলনীতি ছিল রক্ত লৌহ নীতি। এভাবে ইউরোপে অস্ত্র ভান্ডার গড়ার প্রতিযোগিতা চলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যে পয়েন্ট তার নাম অর্থনৈতিক প্রতিযোগিতা। ইউরোপের শিল্পোন্নত রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক প্রতিযোগিতার সূত্রপাত 18 শতকে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের পরপরই। নতুন নতুন উদ্ভাবন ও পুঁজি বিনিয়োগ করে শিল্প কারখানা তৈরির প্রতিযোগিতা ফ্রান্স সহ পর্তুগাল, স্পেন অর্থাৎ পশ্চিম ইউরোপের দেশে ছড়িয়ে পড়ে। এই প্রতিযোগিতার অপর নাম অর্থনৈতিক সাম্রাজ্যবাদ। কাঁচামাল সংগ্রহ করো, আবার বাজার খুঁজে বের করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব ওই যে বলেছিলাম প্রথম বিশ্বযুদ্ধের কারণ দুটি, পরোক্ষ কারণগুলো এতক্ষণ পর্যন্ত বললাম। এ পর্যায়ে আমরা জেনে নিব প্রত্যক্ষ কারণ, অস্ট্রিয়া যুবরাজের হত্যাকাণ্ড। একটি বিশ্বযুদ্ধ সূচনা হওয়ার মতো সকল ঘটনা যখন প্রায় সমাপ্ত, তখনই সৃষ্টি হয় সেরাজিবুর হত্যাকাণ্ড। আর দেখা গেছে বলকান অঞ্চলের অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে ঘটে যায় এ রাজকীয় হত্যাকাণ্ডটি। যুবরাজ ফার্ডিনান্ড ছিলেন অস্ট্রিয়ার সিংহাসনের অধিকারী। তিনি ও তার স্ত্রী সুফিয়া বসনিয়া সফরে আসেন। প্রিন্সিপ নামক জনৈক বসনিয়ান সার্ব বিদ্রোহী উভয়কে গুলি করে হত্যা করেন। ঘটনাটি ঘটে 24 জুন 1914। এ হত্যাকাণ্ডের জন্য অস্ট্রিয়া দায়ী করে সার্বিয়াকে, কারণ অস্ট্রিয়া পূর্বেই
সার্বিয়ার অঞ্চল বসনিয়া দখল করে নিলে সার্বিয়া অস্ট্রিয়া দ্বন্দ্ব শুরু হয়েছিল। অস্ট্রিয়া এ ঘটনা বিচার দাবি করে সার্বিয়াকে একটি চরমপত্র প্রদান করে। এই চরমপত্রের সময়সীমা 48 ঘন্টা বেঁধে দেওয়া হয়। অধিকাংশ দাবি সার্বিয়া মেনে নেয়, কিন্তু অস্ট্রিয়া প্রতি উত্তরে সন্তুষ্ট হতে পারেনি, বরং সার্বিয়াকে পদানত করে যুদ্ধ ঘোষণা করে। এই অজুহাত কেন্দ্র করে সার্বিয়া বিরোধী যুদ্ধ এবং এই যুদ্ধে ইউরোপ জড়িয়ে পড়ে। এ পর্যায়ে আমরা জেনে নিব তারিখ এবং যুদ্ধ ঘোষণা। 28 জুলাই 1914 অস্ট্রিয়া হাঙ্গেরি বনাম সার্বিয়া যুদ্ধ হয়। 1 আগস্ট 1914 জার্মানি বনাম রাশিয়া যুদ্ধ হয়। 3 আগস্ট 1914 জার্মানি বনাম ফ্রান্সের যুদ্ধ হয়। 4 আগস্ট 1914 জার্মানি বনাম গ্রেট ব্রিটেন যুদ্ধ হয়। অর্থাৎ একদিকে অস্ট্রিয়া হাঙ্গেরি জার্মানি, আর অপরদিকে মিত্র শক্তি হিসেবে গ্রেট ব্রিটেন ফ্রান্স রাশিয়া। অস্ট্রিয়া কেন সার্বিয়াকে ধ্বংস করতে চেয়েছিল? সেরাজিভোর হত্যাকাণ্ডটি ছিল অস্ট্রিয়ার জন্য একটি উপলক্ষ। আসল উদ্দেশ্য ছিল সার্বিয়ার নেতৃত্বে সার্ব জাতি অস্ট্রিয়া বিরোধী যে জাতীয়তাবাদী আন্দোলন করেছিল তা ধ্বংস করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা আরো কিছু আলোচনা করব। অস্ট্রিয়ার পক্ষে জার্মানির যোগদান, রাশিয়ার পক্ষে ফ্রান্সের যোগদান, গ্রেট ব্রিটেনের যুদ্ধে যোগদান। 4 আগস্ট 1914 তুরস্ক বা উসমানীয় খলিফার জার্মানির পক্ষে যোগদান। প্রথম বিশ্বযুদ্ধের দায় দায়িত্ব কার? এককভাবে কোনো দেশকে দায়ী করা যায় না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জেনে নিব বিশ্বযুদ্ধে জার্মানির দায় দায়িত্ব কি। বিশ্বযুদ্ধে জার্মানির দায় দায়িত্ব। বিশ্বযুদ্ধের সকল দায় দায়িত্ব কি জার্মানির? প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ ঘটনায় এবং প্রথম বিশ্বযুদ্ধ ঘোষণায় অস্ট্রিয়াকে দায়ী বলে মনে হয়, কিন্তু অনেক ঐতিহাসিক জার্মানিকে যুদ্ধের জন্য অধিক দায়ী করে থাকেন। এদের মধ্যে জি.পে. টেলার, এল. ফিশার অন্যতম। কেন জার্মানিকে দায়ী করা হয়? 1. প্রথমত, জার্মানির যুদ্ধ প্ররোচনা। অস্ট্রিয়া তার বন্ধুরাষ্ট্র জার্মানির ইন্ধন ও সহযোগিতা পেরিয়ে যুদ্ধ ঘোষণা করেছিল। 2. যুদ্ধ করার উগ্র বাসনা। রাশিয়া ও ফ্রান্সের সামরিক শক্তি ধ্বংস করা। জার্মানি অবগত ছিল যে ফ্রান্স ও রাশিয়া সামরিক শক্তি সঞ্চয় করছে, কিন্তু শেষ করেনি। সুতরাং তার পূর্বে দুটি দেশের সামরিক শক্তি দুর্বল করতে হবে, আর তার জন্য পূর্বাগ্রে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া প্রয়োজন। জার্মানির বহু বিশেষজ্ঞ এরূপ মতামত দিয়েছিলেন। 3 নম্বর যে পয়েন্ট, জার্মানির উগ্র জাতীয়তাবাদ ও সম্রাট কাইজারের দায় দায়িত্ব সবচেয়ে বেশি ছিল। 4 নম্বর পয়েন্ট, জার্মানি ইংল্যান্ড বিরোধ বিশ্ববাজার দখলে প্রতিযোগিতা। 5 নম্বর যে পয়েন্ট, যুদ্ধের উৎসস্থল পূর্ব ইউরোপে জার্মানির দায় দায়িত্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জেনে নিব জার্মানি কেন প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিল। তুরস্ক 1914 সালে 3 নভেম্বর বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। মুসলিম শাসক দ্বারা শাসিত তুরস্ক কেন জার্মানির পক্ষে প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিল তা নিয়ে নানা বিতর্ক রয়েছে। তুরস্কে 15 শতক থেকে উসমানীয় শাসন চলছিল। রাজধানী ছিল ইস্তাম্বুল, পূর্বের নাম কনস্টান্টিনোপল। প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্ক সাম্রাজ্যের খলিফা ছিলেন সুলতান পঞ্চম মোহাম্মদ। প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির পরই উসমানীয় শাসনের বা খিলাফতের পতন ঘটে। কামাল পাশার নেতৃত্বে আধুনিক গণতান্ত্রিক তুরস্কের যাত্রা শুরু হয়। তখন মুসলিম বিশ্বে আর কোথাও খিলাফত ছিল না। 18 শতক থেকে সেই উসমানীয় সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। পূর্ব ইউরোপের বলকান অঞ্চল নিয়ে তুরস্ক সাম্রাজ্য গঠিত ছিল। তুরস্ক সাম্রাজ্য দুর্বল হয়ে পড়লে পূর্ব ইউরোপের শক্তিশালী রাষ্ট্র রাশিয়া তুরস্ক রাজ্যের অধীনে বলকান অঞ্চল দখলের চেষ্টা করে। ফলে স্বাভাবিকভাবেই আত্মরক্ষার জন্য তুরস্ক সুলতান রাশিয়া বিরোধী জোট জার্মানির পক্ষে যোগদান করে। তো তুরস্ক কেন প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পক্ষে যোগদান করেছিল এ সম্পর্কে আমরা
জেনে নিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জেনে নিব প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণ কি। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণ আমি এখানে দেখিয়েছি টোটাল 6টি। কি কি? জার্মানিতে যুদ্ধবিরোধী জনমত ও বার্লিনে খাদ্যাভাব দেখা দেয়। 2 নম্বর, সামরিক দুর্বলতা, বিশ্ব শক্তির বিরুদ্ধে মোকাবেলায় অক্ষম। 3 নম্বর, যুদ্ধের দীর্ঘসূত্রতা ও জার্মানির অক্ষমতা। 4 নম্বর, বিশ্ব কূটনৈতিক দুর্বলতা। 5, যুদ্ধবিরোধী জাগ্রত বিশ্ব জনমত ও জনযুদ্ধ। 6 নম্বর, ত্রিশক্তির বিজয় ও কেন্দ্রীয় শক্তির দুর্বলতা, যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলোর খানিকটা বিশ্লেষণ জেনে নেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই বলেছিলাম জার্মানিতে যুদ্ধবিরোধী জনমত, বার্লিনে খাদ্যাভাব। জার্মান 1 আগস্ট 1914 রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জার্মান যুদ্ধবাজ সম্রাট ছিলেন দ্বিতীয় কাইজার। 1917 সাল পর্যন্ত যুদ্ধে জার্মান সেনাবাহিনী সব ফ্রন্টে এগিয়েছিল। 1917-এর শেষার্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ফলে নৌযুদ্ধে জার্মানির পতন হয়। অভ্যন্তরীণভাবে জার্মানিতে জার্মান সোশ্যালিস্ট পার্টির প্রভাব বৃদ্ধি পায়। দলটি সম্রাট কাইজারের যুদ্ধনীতির বিরুদ্ধে জনমত গড়ে তোলে। ইতিমধ্যে জার্মানি সম্রাট কাইজারের পতন ঘটে। নতুন প্রজাতান্ত্রিক সরকার ব্যয়বহুল যুদ্ধ পরিচালনা করতে ইচ্ছে ও সক্ষম কোনোটাই ছিল না। এ সময় বার্লিন নগরে প্রচন্ড খাদ্যাভাব দেখা দেয়। 2 নম্বর যে পয়েন্ট বললাম, সামরিক দুর্বলতা, বিশ্ব শক্তির বিরুদ্ধে মোকাবেলায় অক্ষম। জার্মানির যুদ্ধ ঘোষণার পর ভাবনা ছিল অতি দ্রুত ফ্রান্স ও রাশিয়াকে আক্রমণ করে পরাজিত করবে এবং ইংল্যান্ডকে বিপদগ্রস্ত করে রাখবে। সেরূপ প্রস্তুতি ও রণসম্ভার তার ছিল, কিন্তু মিত্র পক্ষের নীতি ছিল যেভাবেই হোক জার্মানিকে দীর্ঘদিন যুদ্ধে ব্যস্ত রাখা, যাতে দীর্ঘস্থায়ী যুদ্ধের ব্যয়ভার বহন করতে না পারে। ফল হয়েছে তাই। জার্মান বাহিনীর স্থল, ট্যাঙ্ক ও কামান এবং জলে ডুবোজাহাজ ছিল প্রতিবন্ধী, কিন্তু দীর্ঘ 4 বছর তার শক্তি অক্ষুণ্ণ রাখা অসম্ভব ছিল। 1917 থেকে 18 এর দিকে জার্মানি ও তার ত্রিশক্তি জোটের অস্ট্রিয়া ও ইতালির শক্তি ফুরিয়ে আসছিল। 4 নম্বর যে পয়েন্ট, বিশ্ব কূটনৈতিক দুর্বলতা, এটা খুবই স্বাভাবিক। ব্রিটিশ, ফরাসি, রাশিয়ান ও মার্কিন কূটনীতিবিদদের কাছে জার্মানি কূটনীতি ছিল খুবই দুর্বল। সম্মুখ যুদ্ধের বড় অস্ত্র আন্তর্জাতিক কূটনীতি। জার্মানি ও ত্রিশক্তি জোটের কূটনীতি দিন দিন অকার্যকর ও দুর্বল হয়ে পড়ছিল। এই দুর্বল কূটনীতি মিত্র শক্তিগুলোর দেশগুলির মধ্যে বিভেদ সৃষ্টি ও ভাঙ্গন ধরাতে পারেনি, যেমনটি 1871 থেকে 80 পর্যন্ত জার্মান চ্যান্সেলর বিসমার্ক তার দক্ষ কূটনীতির দ্বারা ইউরোপকে জয় করেছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব 5 নম্বর পয়েন্টের দিকে। 5 নম্বর পয়েন্টের নাম, যুদ্ধবিরোধী জাগ্রত বিশ্ব জনমত ও জনযুদ্ধ। জার্মানি যুদ্ধ করেছে আক্রমণাত্মক স্বৈরাচারী মনোভাব নিয়ে। এ যুদ্ধে জার্মানির জনমত একাট্টা হয়নি, বরং শেষ দিকে জার্মানরা যুদ্ধের বিরুদ্ধে মাঠে নেমেছে। অপরদিকে ফরাসি জনগণ ফ্রান্স সরকারকে শারীরিক ও মানসিক দুভাবেই সমর্থন জানিয়েছে, কারণ 1771-এ জার্মানি ফ্রান্সকে যুদ্ধে শুধু পরাজিত করেনি, ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নকে বন্দী করে প্যারিসে অবরোধ করে রেখেছিল। এবার ফরাসি জনগণ ও সেনাবাহিনী সে প্রতিশোধ নিতে বদ্ধপরিকর ছিল। 1914 এবং 1917 এ দুইবার জার্মান বাহিনী প্যারিসে ঢুকতে চাইলে ফরাসি জনগণ সেনাদের পাশাপাশি বাধার সৃষ্টি করে। একই সঙ্গে যুদ্ধের দীর্ঘতা, ক্ষয়ক্ষতি, মানুষ হত্যা ইত্যাদি কারণে বিশ্ব জনমত দিন দিন জার্মানি বিপক্ষে চলে যায়। ভারতবর্ষে সময় খেলাফত ও অসহযোগিতা আন্দোলন নামে যুদ্ধবিরোধী জনমত জাগ্রত হয়। বিশ্বের সংবাদপত্র এবার যুদ্ধবিরতি পালনে জনমত সৃষ্টিতে ভূমিকা রাখে। 5 নম্বর যে পয়েন্টটি বললাম তার নাম মিত্র শক্তির বিজয়, কেন্দ্রীয় শক্তির দুর্বলতা, যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ।
ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার নেতৃত্বে গড়ে উঠেছিল মিত্র শক্তি জোট। অস্ট্রিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, ইতালি ছিল কেন্দ্রীয় শক্তি। 1917 সালে রাশিয়ার সমাজতান্ত্রিক বলশেভিক আন্দোলন শুরু হয়, সফল হয়। 1917 সালে রাশিয়ার সমাজতান্ত্রিক বলশেভিক আন্দোলন সফল হয়। 1917 ফেব্রুয়ারি মাসে লেনিনের নেতৃত্বে সমাজতান্ত্রিক সরকার গঠিত হয়। রাশিয়ার নতুন সরকার যুদ্ধক্ষেত্র ত্যাগ করে। এতে মিত্র শক্তির ক্ষতি হলেও মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াতে পেরে সে শক্তি আরো শক্তিশালী হয়ে ওঠে। 1918 সালে মার্চের পর পশ্চিম রণাঙ্গনে জার্মান বিরোধী মার্কিন বাহিনী অপ্রতিরোধ্য হয়ে ওঠে। ফলে রোমানিয়া, অস্ট্রেলিয়া, তুরস্ক যুদ্ধ চালাতে অক্ষম হয়ে পড়ে। অস্ট্রিয়া হাঙ্গেরি 1917 সালেই যুদ্ধ প্রত্যাহারের প্রচেষ্টা চালায়। ফলে 1917 সালের পর থেকে অস্ট্রিয়া জার্মানি শান্তির পথ খুঁজতে থাকে। উপর্যুক্ত কারণে অপ্রতিরোধ্য জার্মানির ট্যাঙ্ক, কামান, ডুবোজাহাজ প্রথম দিকে যেভাবে গর্জে উঠেছিল এবং ইউরোপকে আতঙ্কগ্রস্ত করেছিল, 1918 সালের পরে তা নিস্তেজ হয়ে পড়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জেনে নিব প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির পথে শান্তির অন্বেষণ। প্যারিস শান্তি সম্মেলন 18 জানুয়ারি 1919। ফ্রান্স এই সম্মেলনের আয়োজক। উদ্দেশ্য ছিল জার্মানিকে এখানে এনে পূর্বের প্রতিশোধ নেয়া। 1866 খ্রিস্টাব্দে ফরাসিরা সেটানের যুদ্ধে জার্মানদের নিকট আত্মসমর্পণ করেছিল। প্যারিস শান্তি সম্মেলনে 32টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করে, কিন্তু মূল দায়িত্ব ও কর্তৃত্ব ফ্রান্স, ইংল্যান্ড, ইতালি ও যুক্তরাষ্ট্র এই 4টি রাষ্ট্রের হাতে ছিল। প্যারিস শান্তি সম্মেলনে শান্তি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। এই পর্যালোচনা কমিটি সন্ধির একটি খসড়া তৈরি করে। উদ্দেশ্য ছিল কিভাবে জার্মানিকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে পঙ্গু করে রাখা যায়। শুধু পর্যালোচনা কমিটি নয়, প্যারিস শান্তি সম্মেলনে জার্মানির কোনো প্রতিনিধি রাখা হয়নি। ফ্রান্সের ভার্সাই নগরীতে জার্মানির সঙ্গে যুদ্ধবিরতির একতরফা একটি সন্ধিপত্র চাপিয়ে দেওয়া হয়। জার্মানিকে ইতিহাসে একই ভার্সাই সন্ধি নামে অভিহিত করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জেনে নিব ভার্সাই সন্ধির শর্তাবলী। অর্থাৎ তখন বিশ্বযুদ্ধ সমাপ্ত 28 জুন 1919। সন্ধি বলতে দুই পক্ষের মধ্যে সমঝোতা বোঝায়। ভার্সাই চুক্তিতে তা ছিল অনুপস্থিত। 28 জুন 1919 তারিখে ভার্সাই নগরীতে জার্মানির প্রতিনিধিকে তলব করা হয়। অতঃপর তাদের উপর এক চুক্তিপত্র বিনা শর্তে ধরিয়ে দেওয়া হয়। প্যারিস সম্মেলনে 5টি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মিত্রপক্ষ পরাজিত শক্তির মধ্যে। এই 5টি চুক্তি সাম্রাজ্য বন্টন চুক্তি, উপনিবেশ শর্তাবলী, অর্থনৈতিক শর্তাবলী, সামরিক শর্তাবলী, বিবিধ শর্তাবলী। সাম্রাজ্য পুনর্বন্টন, জার্মানির মানচিত্র খণ্ড বিখণ্ড করা হয়। উপনিবেশিক শর্তাবলী, জার্মানির যত উপনিবেশ ছিল তা ছেড়ে দিতে হয়। অর্থনৈতিক শর্তাবলী, মিত্র শক্তির যুদ্ধের ক্ষয়ক্ষতি জার্মানিকে বহন করতে হয়। সামরিক শর্তাবলী, জার্মানির কোনো জল, স্থল ও বিমান বাহিনী থাকবে না। বিবিধ শর্তাবলী, সম্রাট কাইজার ও তার সেনাপতিদের বিচার করতে হবে। বিশ্ব শান্তি রক্ষার জন্য শান্তিপুঞ্জ গঠনের উদ্যোগ নেওয়া হয়। আন্তর্জাতিক আদালত গঠনের উদ্যোগ নেওয়া হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জেনে নিব প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল সম্পর্কে। এখানে আমি 7টি পয়েন্ট দেখিয়েছি। প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল: সীমাহীন প্রাণহানি ও ক্ষয়ক্ষতি, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, ইউরোপের বংশানুক্রমিক রাজবংশের পতন, জাতীয় রাষ্ট্র গঠন, জাতীয়তাবাদের ভিত্তিতে গণতন্ত্রের উদ্ভব, ইউরোপের বাইরে জাতীয়তাবাদের প্রভাব, ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হয়, সামাজিক পরিবর্তন, শ্রমিক শ্রেণী
নারীর চেতনা বিকাশ, আন্তর্জাতিকতাবাদ, জাতিপুঞ্জের উদ্ভব, একনায়কত্বের উত্থান, পরবর্তী বিশ্বযুদ্ধের জন্য অশনি সংকেত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব বলশেভিক বিপ্লবের দিকে বা রুশ বিপ্লবের দিকে। রুশ বিপ্লব সংগঠিত হয় 1917 সালে। ফরাসি বিপ্লব শুরু হয় পশ্চিম ইউরোপে আর রুশ বিপ্লব হয় পূর্ব ইউরোপে। ফরাসি বিপ্লব হানা দিয়েছিল সামন্তবাদের দুর্গে আর রুশ বিপ্লব হানা দিয়েছিল পুঁজিবাদের দুর্গে। এটিকে বলশেভিক বিপ্লব, রুশ বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লবও বলা হয়। ফরাসি বিপ্লবের মূল বাণী ছিল তিনটি: সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব। রুশ বিপ্লবের মূল বাণী ছিল শ্রেণী সংগ্রাম, সমাজতন্ত্র, শোষণমুক্ত সমাজ ব্যবস্থা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জেনে নিব কেন রুশ বিপ্লব হয়েছিল। রুশ বিপ্লব শুধু রাশিয়ার বহু পুরাতন জারতন্ত্র পতনের একমাত্র লক্ষ্য ছিল না, আধুনিক সভ্যতার অনেক কিছু গ্রহণ করার দাবিও ছিল। সুতরাং কেন রাশিয়াতে 1917 সালে বিপ্লব সংঘটিত হলো তার উত্তর নানা মাত্রায় বিভক্ত। বিপ্লবের উদ্ভব কোনো একটি ঘটনা বা কারণে যেমন হয়নি, তেমনি কোনো একটি নির্দিষ্ট তারিখ ধরেও অগ্রসর হয়নি। 1789 সালে ফ্রান্সে সংঘটিত ফরাসি বিপ্লবের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য হয়েছে। হয়তো বিপ্লবের প্রত্যক্ষ কারণে নির্দিষ্ট একটি সন তারিখ থাকতে পারে, তাই রুশ বিপ্লবকে অনেক পেছন থেকে দেখতে হবে। বিপ্লবের বীজ নিহিত আছে রাশিয়ার সমাজ, রাজনীতি, অর্থনৈতিক কাঠামোর মধ্যে। যেমনটি ওই 1789 ফরাসি বিপ্লবের কারণ নির্ণয় করতে গিয়ে একই কথা প্রযোজ্য ছিল, এখানে রুশ বিপ্লবের প্রেক্ষাপটে পর্যালোচনায় এই বিষয়গুলো বের হয়ে আসবে। তো রুশ বিপ্লবের কারণ: 1 নম্বর, রোমানভ রাজবংশের শাসন, এক জার, এক চার্চ, এক রাশিয়া নীতি। 2 নম্বর, সামন্ত সমাজ ভাঙ্গার আহ্বান, গুপ্ত প্রচারণা ও গুপ্ত সমিতি গঠন। 3 নম্বর, রাসপুটিন গল্প ও জার নিকোলাস রাজদরবারের অযাচিত প্রভাব। বিপ্লবীদের প্রচারণা, জনগণের নিকট জনপ্রিয়তা লাভের জন্য জার সরকারি পরোক্ষভাবে ইস্যু তৈরি করে দেয়, তাতে রাজদরবারের এক রাসপুটিনই যথেষ্ট ছিল। 1894 সালে তৃতীয় আলেকজান্ডারের মৃত্যুর পর দ্বিতীয় নিকোলাস নতুন জার নিযুক্ত হন। তার আমলেই বিপ্লব সফল হয়। তিনি নোমানভ বংশের শেষ জার। দ্বিতীয় নিকোলাস রাসপুটিন নামক এক ধর্মযাজকের খপ্পরে পড়েন। এ রাসপুটিন নিকোলাসের শাসনে রাজদরবারে অত্যন্ত প্রভাবশালী ছিলেন। তিনি রানীরও সমর্থন পেয়েছিলেন। ফলে এই ভণ্ড যাজকের দ্বারা দেশের বড় বড় কর্মকর্তা ও মন্ত্রী অপদস্থ হতেন। অবশেষে প্রিন্স ইউসুপভ নামে একজন রাসপুটিনকে হত্যা করে। ফরাসি বিপ্লবের সময় রাজা সুরসলুয়ের 19 বছরের বয়সী রানীর অতিমাত্রা প্রভাব যেমন ফরাসি বিপ্লবের একটি কারণ ছিল, তেমনি দ্বিতীয় নিকোলাসের আমলে এ রাসপুটিন আর রানীকে রুশ বিপ্লবের অন্যতম হোতা ধরা হয়। বাঙালি সমাজ সহ বিশ্বব্যাপী মানুষের কাছে রাসপুটিন একটি গল্প ও উপমায় পরিণত হয়েছে। 4 নম্বর যে পয়েন্ট, তার নাম পশ্চিম ইউরোপে বিপ্লব, ভাবধারা প্রভাব, মধ্যবিত্ত বুর্জোয়া চেতনা। 5 নম্বর, বুদ্ধিজীবী দার্শনিকদের প্রভাব, সমাজ ও যুগ পরিবর্তনের আহ্বান। 6 নম্বর, শ্রমিক অসন্তোষ, বলশেভিক দলের শ্রেণী সংগ্রামের প্রভাব। 7 নম্বর, কৃষক অসন্তোষ, প্রলেতারিয়েত বিপ্লব। 8 নম্বর, জার সরকারের আমলে রাশিয়ার বিরুদ্ধে রাশিয়ার বিশ্বযুদ্ধে যোগদান ও ব্যর্থতা, বিপ্লব অনিবার্য। 9 নম্বর, লেনিনের নেতৃত্বে বলশেভিক দলের প্রচার ও বিপ্লবের চেতনা তৈরি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেনিন ও বলশেভিক মেনশেভিক দলের আত্মপ্রকাশ, 1905 খ্রিস্টাব্দে অসমাপ্ত বিপ্লব,
জার সরকারের পতন, প্রজাতান্ত্রিক সরকার গঠন, 1917 সালের অক্টোবর মাসে বলশেভিক বিপ্লব হয়, লেনিনের নেতৃত্বে রাশিয়া সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জেনে নিব এই পর্যন্ত যা কিছু আলোচনা করছি তোমাদের সামনে, যে সমস্ত বই থেকে সহযোগিতা নিয়েছি এই বইগুলির নাম এবার বলে দিচ্ছি। এই বইগুলোর নাম হলো CDM Kettleby, A History of Modern Times, তারপরে The Origin of the World War of 1914 to 1919, J.A. Hobson, Imperialism, A Study, 4 ডক্টর ইমরান জাহান, আধুনিক ইউরোপের ইতিহাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে 4টি গ্রন্থের কথা উল্লেখ করলাম, এই 4টি গ্রন্থ তোমরা যদি পড়ো, বিশেষ করে বাংলায় যে একটি গ্রন্থ আছে ডক্টর ইমরান জাহান স্যারের লেখা আধুনিক ইউরোপের ইতিহাস, এই গ্রন্থটি যদি ভালোভাবে অধ্যয়ন করো তাহলে প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে তোমাদের ধারণা স্পষ্ট আসবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রায় কথাগুলো বলেছি তোমাদেরকে উদ্দেশ্য করে যে ইতিহাসের একটি ঘটনা আরেকটি ঘটনার সাথে রিলেটেড। আজকে যেহেতু প্রথম বিশ্বযুদ্ধ এবং রুশ বিপ্লব সম্পর্কে আলোচনা করেছি, এর আগে আলোচনা করেছিলাম আমরা বলকান যুদ্ধ সম্পর্কে, বলকান যুদ্ধের আগে আলোচনা করেছিলাম আমরা ক্রিমিয়ার যুদ্ধ সম্পর্কে, ক্রিমিয়ার যুদ্ধ আগে আলোচনা করেছিলাম আমরা গ্রিস স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে এবং এক পর্যায়ে গ্রিস স্বাধীনতা লাভ করে তারই ধারাবাহিক ফল হলো প্রথম বিশ্বযুদ্ধ। অর্থাৎ বলকান অঞ্চলকে কেন্দ্র করেই প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি এজন্য যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করোনাকালীন এই সময়টাকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যাতে উপকৃত হতে পারে এজন্য ভিডিও ক্লাস লেকচারের উদ্যোগ গ্রহণ করে, তো তাদের কর্তৃপক্ষের এই উদ্যোগকে মুবারকবাদ জানাই। ভবিষ্যতে আরো এমন সুন্দর সুন্দর উদ্যোগ গ্রহণ করবে যাতে শিক্ষার্থীরা উপকৃত হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যা কিছু আলোচনা করলাম তোমাদের সামনে, এর থেকে তোমরা যদি বিন্দু মাত্র উপকৃত হও তাহলে মনে করব আজকে লেকচার ক্লাসে এসে আমার এই লেকচার দেওয়াটা কিছুটা হলেও সার্থক হবে বলে আমি মনে করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই আমি আমার লেকচার শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাহিরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। তুমি নিজে সেফ থাকবে তাহলে তোমার পরিবার সেফ থাকবে। তোমার পরিবার সেফ থাকা মানে পুরা দেশ সেফ থাকা, পুরা একটা সমাজ সেফ থাকা। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সময়ে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে, সতর্ক হয়ে চলাফেরা করতে হবে। আমরা যখন বাহির থেকে বাসায় আসবো তখন সাবান পানি দিয়ে হাত ধৌত করে নিব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলের মঙ্গল কামনা করে এখানে আমি আমার লেকচারের ইতি টানছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।